আচ্ছা, শাশুড়িরা কেন ভুলে যায় তারাও একটা সময় ছেলের বউ ছিল? তাদের জীবনেও এরকম শাশুড়ি নামক অত্যাচার করার জন্য মানুষ ছিল। শাশুড়ি আর মায়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। মেয়ের মা যখন দেখে মেয়ের স্বামী নিয়ে সুখে আছে, গর্ব করে বলে আমার মেয়ে ভালো আছে, আমার মেয়ের জামাইটা লাখে একটা। আর এই কাজটাই যদি শাশুড়ির সাথে হয়, শাশুড়ি যখন দেখে ছেলের বউকে নিয়ে সুখে আছে, তখন শাশুড়ির মুখ দিয়ে একটা কথাই বের হয়, ছেলের বউ তাবিজ করেছে, আমার ছেলে ভেড়া হয়ে গেছে। বউয়ের কথায় উঠে আর বসে। আল্লাহই জানে কত তাবিজই না খাওয়াইছে আমার ছেলেটাকে। মোট কথা, বেশিরভাগ শাশুড়ির হিংসে হয় ছেলে নিয়ে ছেলের বউ সুখে থাকতে। আর যদি কোনো কারণে ছেলে জায়গা সম্পত্তি কেনা শুরু করে, তখন শুরু হয় ছেলের কানের সামনে বলা, বউয়ের নামে কিন্তু কোনো কিছুই দিবি না, যা করবি নিজের নামে করবি, আর নাইলে বাপের বাড়ির মানুষের নামে করবি, কখনোই পরের বাড়ির মেয়ের নামে করবি না। এটা কোনো কথা? যেই মেয়েটা কিনা তার স্বামীর পাশে সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত, ওই মেয়েটাকে বিশ্বাস করতে মানা করে ছেলের মায়েরা। আমার সাথেও ঠিক এই কাজটাই হয়েছে। আমার নাম সাবিনা। 16 বছর বয়সে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, মানে ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। দেখতে একটু সুন্দর ছিলাম, যার জন্য এক এক জায়গা থেকে আমার জন্য বিয়ের ঘর আসতো। শেষমেশ এই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়, মানে যে আমার স্বামী। আমার স্বামীরা 2 ভাই 2 বোন, আর আমার শ্বশুর শাশুড়ি। বাড়িতে মোট 6 জন মানুষ থাকতো। আমার বিয়ের আগে আমার একটা ননদের বিয়ে হয়ে যায়, বাকি থাকে এক ননদ আর 2 দেবর। আমার বিয়ের সময় আমার বাবা ঘর সাজিয়ে দেয়, যা যা প্রয়োজন ঘরের ফার্নিচার সবকিছুই দিয়ে দেয়। এমনকি আমার স্বামীকে নগদ 2 লক্ষ টাকাও দেয় যাতে একটা বাইক কিনতে পারে। না, এটা যৌতুক না, তারা আমাদের কাছে টাকা চায়নি, এটা ছিল গিফট। এটা আমার বাবার পক্ষ থেকে ছিল আমার স্বামীর জন্য উপহার। আর ঘরের ফার্নিচার আমার বাবা চায়নি যে আমি কোনো কিছু কষ্ট করি, যে কারণে আমার বাবা আমার বিয়ের আগের দিন রাতেই আমার ঘরের সমস্ত ফার্নিচার আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসে। এমনকি টিভিটা পর্যন্ত কিনে দিয়ে আসে, যাতে করে আমার কোনো কিছুর কষ্ট না হয়। এমন না যে আমার স্বামীর ঘরে জিনিসপত্র ছিল না, ছিল, সেগুলো অন্য ঘরে দেওয়া হয়েছে। আর আমার বাবার বাড়ি থেকে যেগুলো আনা হয়েছে, সেগুলো আমি যে রুমে থাকবো সেই ঘরে দেওয়া হয়েছে। আমার স্বামী ব্যবসা করতো। ওর নিউ মার্কেটে 3টা দোকান ছিল, 2টা শাড়ির দোকান আর একটা হচ্ছে কুকারিজের দোকান। ওগুলোতেই ও সারাদিন যেয়ে থাকতো, রাত হলে বাসায় ফিরতো। দুপুর টাইমটা ওখানেই খেত। আমার 2 দেবরের মধ্যে এক দেবর লেখাপড়া করে, আরেক দেবর আমার স্বামীর সাথে ব্যবসা সামলায়, আর আমার একটা ননদ আছে যে লেখাপড়া করে। বিয়ের প্রথম দিন থেকে বুঝতে পারছিলাম যে আমার শাশুড়ি একটু খিটখিটে মেজাজের। যেমন আমার বাবার বাড়ি থেকে যে গহনাগুলো আমাকে দেওয়া হয়েছিল, আমার বিয়ের দিনই আমাকে দেখে সে বারবার গহনা ধরে ধরে বলছিল, এত হালকা গহনার এখন যুগ আছে, এই সমস্ত গহনা দিয়ে আরো নাম নষ্ট করা। নাই দিত, এগুলো দেওয়ার দরকার কি ছিল? না দেওয়ার মতোই তো দিছে। আর আমার ছেলের হাতে যে আংটিটা দিছে, সেটাও একদম নর্মাল, একটুও সুন্দর হয় নাই। এই ধরনের কথাবার্তা বলছিল। আমি চুপচাপ শুনছিলাম, কারণ যেহেতু নতুন বউ, তাকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করিনি। আমার বাবা আমাকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছে। 3 ভরির একটা নেকলেস দিয়েছে, যেটার সাথে কানের দুল ছিল, হাতের বালা দিয়েছে। আমার স্বামীকে একটা 8 আনি দিয়ে আংটি দিয়েছে, যেটার ডিজাইন নাকি আমার শাশুড়ির পছন্দ হয়নি। 5 আনির একটা চেনও দিয়েছে। ঘরের ফার্নিচার, তারপরে নগদ 2 লক্ষ টাকা, এই সব কিছু দেওয়ার পরেও আমার শাশুড়ির মনে হয়েছে আমার বাবার বাড়ির মানুষজন কিপটা। সে তো বলে সে মুখে কোনো কিছুই চায়নি, কিন্তু মুখে চাইনি ঠিকই, কিন্তু যখন জিনিসগুলো দেওয়া হয়েছে বদনাম করতে সে ভুলেনি। যাই হোক, ওই সমস্ত কথা বাদ দিই, বিয়ের পরের কাহিনী বলি। বিয়ে হওয়ার পর থেকেই আমি আর আমার স্বামী যদি কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা করতাম, আমার ননদটাকে পিছনে বাজিয়ে দিত। এমন না যে আমার ননদটা ছোট, আমার ননদের 14 বছর, আমার 16 বছরে বিয়ে হয়েছে, তার মানে সে আমার থেকে 2 বছরের ছোট। মোটামুটি সে সবকিছুই বুঝে। তারপরেও আমাদের মাঝখানে আমার শাশুড়ি তাকে ঢুকিয়ে দিত। আমার বাবার বাড়িতে দাওয়াত খেতে আসলেও তাদেরকে যখন দাওয়াত দেওয়া হতো তারা তো আসতোই। আমাকে আর আমার স্বামীকে যখন একান্তভাবে দাওয়াত দেওয়া হতো, তখনও আমার ননদকে পিছনে বাজিয়ে দিত, তাও কিচ্ছু বলতাম না। কোনো খাবার দাবার রান্নার পর আমার শ্বশুর যদি প্রশংসা করতো খাবারের, এই জিনিসটা আমার শাশুড়ির মোটেও পছন্দ হইতো না। আমার শাশুড়ি খাবারের একটা না একটা খুব বেরি করতো, হয় লবণ কম হয়েছে, আর না হয় হলুদ কম হয়েছে, আর না হলে ভালো মতো জাল হয়নি। ঘরের বিভিন্ন কাজ করার পরেও তার কাছে মনে হতো যে আমি সারাদিন কোনো কাজই করি না। বাসায় যখন কোনো মেহমান আসতো, রান্না বান্না বেশিরভাগই আমি তাকে হেল্প করতাম এবং তার সাথে করতাম, কিন্তু সবার সামনে বলতো সব কাজ একা একা করতে হয়, তো তাই অনেক অসুস্থ হয়ে যেতেছে দিনে দিনে। মানে মানুষকে বুঝাইতো যে ঘরের বউ কোনো কাজ করে না, অথচ আমি আমার সাধ্য মতো যথেষ্ট চেষ্টা করতাম তাকে হাতে হাতে সব করে দেওয়ার। যেহেতু ছোট ছিলাম,
রান্নাটা পারতাম না, মোটামুটি যতটুকু পারতাম সারাদিনই কাজ করতাম। ঘর গোছানো থেকে নিয়ে শুরু করে সবজি কাটা, মাছটা শুধু কাটতে পারতাম না। সকালের নাস্তা বানানো, বিকালের নাস্তা, যে কেউ আসলে চা বানিয়ে দেওয়া, ননদের ফরমাইশ পূরণ করা, দেবরের জন্য খাবার বানানো, আবার আমার স্বামী যখন রাতের বেলা আসতো তার পছন্দের খেয়াল রাখা। বলতে গেলে সারাদিন ব্যস্ত থাকতাম। তারপর আমার শাশুড়ির কাছে মনে হতো আমি কোনো কাজ করি না। আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে যত সব ফালতু খাবার দাবার রান্না করতো, অথচ ওনার বাবার বাড়ি থেকে কেউ আসলে ওনার বোন, ওনার ভাইরা যখন আসতো দুনিয়ার যত খাবার আছে সবকিছু রান্না করার চেষ্টা করতো। আর আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে তার তো রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করতো না, সে অসুস্থ হয়ে পড়তো। আল্লাহ জানে তার সাথে আমার জীবনে কোন জন্মের শত্রুতা ছিল, সে আমার সাথে এরকম করতো। আমার ভাই বোন যদি আসতো সে সেটাও পছন্দ করতো না। আমাকে তো ডাইরেক্ট বলেই দিয়েছে, বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায়, তুমিও এত যেতে পারবে না, আর তোমার বাবার বাড়ির মানুষও এতবার আসতে পারবে না। আমার স্বামী যদি আমার জন্য একটা ড্রেস কিনতো, আমার ননদের জন্য কিনতে হতো। আমার জন্য যদি দুইটা ড্রেস কিনতো, সেম ভাবে সমান ড্রেস আমার ননদকে দিতে হতো। আর না হলে সেই দিন আমার শাশুড়ির মুখের দিকে তাকানো যেত না। একদিন আমার বাবার বাড়ি থেকে সবাইকে দাওয়াত দেওয়া হলো, আমরা যাব, সবাই ঠিক করলাম। সেই দিন আমার শাশুড়ির হিংসামিটা সবার সামনে প্রকাশ পেল। আমার একটা খালা শাশুড়ি আছে, মানে আমার নিজের শাশুড়ির থেকেও বেশি ডেঞ্জারাস। আমার বাবার বাড়ি থেকে আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির, আমরা যে 6 জন, এই 6 জনকে। সেদিন আমরা সবাই রেডি, দাওয়াত দেওয়া যেহেতু হয়েছে যাব, কিন্তু আমার শাশুড়ি যাবে না। আমার শাশুড়ি ঘরের গেট লাগিয়ে বসেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শারমিন, আপনাদেরকে সাবিনা নামের একটি মেয়ের জীবনের গল্পের প্রথম পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নেক্সট পার্ট পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।